মিরাজ মন খারাপ করে বলল, মেয়েরা এমনই ভাই, এদের অন্তর লোহাই গোড়া। তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দেবো আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানি, কিন্তু মিথিলাকে ভালোবাসছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টো বাজে ওর এলাকায় গিয়ে ওকে ফুসকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সেই আমাকে এখন আর চায় না। তীব্র প্রতাপী গলায় বলল, ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যাগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল। আমি ওকে চাই বিট্টু। তীব্র তাকালো দর্পযুক্ত কণ্ঠ। তাহলে ও তোর? চমকে চাইল নাহিদ, এইরকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে শুধালো। কি কিভাবে? তীব্র হাসলো, খুব সামান্য ক্রূর হাসিটা মেতে উঠল অধরপুটের কোনাকুনিতে। পঙ্কিল দুই অক্ষিতে অন্যরকম ভাষা চেহারায় পড়তে পড়তে খেলে গেল রহস্যের ফাঁকফোকরহীন দুর্দমনীয় জাল। চৈত্রের শুষ্ক দিন, সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রৌদ্র স্নাত আকাশে গাংচিলের আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখলো খুব মন দিয়ে। চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন, অন্তঃপটে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই, কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয় সাদা ওই আকাশে চেয়ে। মানুষ পটে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত, যা কোনোদিন ঘটেও নি, ঘটবেও না। তেমনই এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটা ছবি আছে ওনার অ্যালবামে। মনের কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই, তবে বুঝতে শেখার পর সামনেই মমতাময়ী নারীটিকেই পাওয়া। ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক জল্পনা সাজালো পুষ্পিতা। ছোট্ট সে ছুটছে, পাশে ভাতের থালা হাতে মা আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কোলে তুলে ফেললে, দু গালে দুটো চুমু খেয়ে ডাকলেন। পুষ্পিতার পিল্লব হাত বাবার গলা জড়িয়ে ধরে। মা খাবার মুখে পড়ল সুযোগে। ইস, কি সুন্দর একটা দৃশ্য। পুষ্পিতার চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবেও না, সেসব ভেবে হৃদয়ের আশেপাশে ছেয়ে আসে অমানিসার বান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হতো? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার মায়া হয়নি, বুক পড়েনি? কেন মা বেঁচে রইলেন না? কেন ভাগ্য ওকে বোঝা করলো অন্যের? মিথিলা, রাহাত, খোরশিদুল, মণি, ওদের চারজনকে একসাথে দেখলে যে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর? পুষ্পিতার বুক ফুঁড়ে লম্বা ব্যথাতুর নিঃশ্বাস এলো বাইরে। ভেজা চক্ষুদয় ফিরল শূন্য অম্ভর হতে। সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচ্যাটে অক্ষি। নিচে তাকালো, তারপর বাসার সামনের এই রাস্তাটা স্বল্প নির্জন, যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে, ফোন টিপতে টিপতে হাঁটছে। মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষ, ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার কড়া নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিক্সা ডেকে উঠল। পুষ্পিতা দেখে নিল ওকে যতক্ষণ দেখা যায়। মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে, চৈত্র মাস শেষেই সেই তারিখ। পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র, ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটা পূর্ণাঙ্গ পরিবার আছে। সে শুধু সুখীই না, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত। ফর্সা গা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাইরঙা 3/4 প্যান্ট, সেটা আবার নেমে যাচ্ছে। রাহাত টানছে ক্ষণে ক্ষণে। বাম হাতে ফোন, যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায়। সালমা নিজের কাছে ফোন পান না, সে এসেই ডাক ছুড়ল। এই ছোটপু, পুষ্পিতা চমকে তাকালো, গোল চোখে চেয়ে পল্লব ঝাপটালো, ভীত কণ্ঠে বলল, কি? তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল, তাও এসেছো কেন? রাহাতের প্রশ্নে মুরব্বিয়ানা যেন কত বড় সে। পুষ্পিতার ঠোঁট উল্টালো। মাত্রই এলাম। আচ্ছা, যাচ্ছি। রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসো না, এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি নিয়ে যায়, তখন আমি ছোটপু কোথায় পাবো? পুষ্পিতা থেমে দাঁড়ালো, পরপর হেসে ফেললো কথাটায়। প্রতিবারের মতো ওই নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে।
রাহাত হাসলো, বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে, সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে। কাল থেকে বলার জন্য আমার পেট গুড়গুড় করছিল। পুষ্পিতা আগ্রহ ভরে শুধালো। কি কথা? সে মস্তক ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয়। এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে যে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে বসে পড়ল পুষ্পিতার, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছ থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। বিট্টু মাস্তান? ভীতু পুষ্পিতার নামখানা শুনেই শক্ত হয়ে গেল। মনে পড়ল খসিদুলের বলা সব বিশ্লেষণ। সামান্য সিনেমা নাটকে মারামারি খুনাখুনি রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আটকে উঠল সবেগে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও ও ও তোমাকে কিছু বলেনি তো? আরে না, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল, তাই বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে। জাঙ্গিয়া পড়া অবস্থায় পুরো এলাকায় হাঁটিয়েছে। রাহাত হাসলো, কুটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফোমে। কিন্তু পুষ্পিতার একটু হাসি পেল না, বরং মায়া হলো সে বেইজ্জত হওয়া লোকের উপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো সাহসা, সচকিতে শুধালো। তুমি রাগ করেছো? পুষ্পিতা মাথা নাড়ল। রাহাত আনন্দ চিত্তে বলতে গেল, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যে পুষ্পিতা আটকে দেয়। ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? হ্যাঁ, ওই। থাক থাক ভাইয়া, আর শুনবো না। এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? রাহাত স্ফূর্ত মুখ বিবর মিউয়ে গেল। কোনো রকম মাথা ঝাঁকালেও মহা চিন্তায় পড়ল সে। এতটুকু শুনেই পুষ্পিতার প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ভাবনায়। তাহলে সে যে সকাল বিকাল দুবেলা তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকেলেও করিম শাহের দোকানে গেছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনই সে বলেছে তীব্রর বিরাট ফ্যান। মনে মনে তাকে ওস্তাদও বানিয়ে ফেলেছে নিজের। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিছুটি শেয়ার করা যাবে না। আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না, স্বাভাবিক। কিন্তু তীব্র ওর যা মনে ধরেছে তার সাথে এক বলা কথা না বললে চলবে না যায়। আপু জানলে দেখা গেল শেষে আর মারপিটে শেখা হলো না। এইভাবে বন্ধুদের মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে। কলিং বেল বাজলো তখন। পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশে নাইটিকে দেখেই সালাম দিল প্রথমে। মৃদু হেসে বলল, আসুন আন্টি। রেহেনা খাতুন রাহাতদের আগের বাসার ফ্ল্যাটে থাকেন। পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসলেন। কেমন আছো? ভালো, আপনি? তিনি ভিতরে ঠুকতে ঠুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রাহাত আর বসল না, প্যান্ট টেনে হেরে দুলে কামরায় চলল। সালমা বেগমের সেলাই মেশিনে খটখট শব্দটা থামল। কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে। ভদ্র মহিলাকে দেখেই বললেন, আরে ভাবি যে, কি খবর? খবর তো আপাতত ভালো ভাই। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন রিস্কাওয়ালাও চিনছিল না। কি মুসিবত বলুন তো? হ্যাঁ, ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে, তাই আর কি। সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকগে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি? একটা করেছি ভাবি, আরেকটা বাকি। রেহানা খাতুন চটে গেলেন এবার। এখনো একটা বাকি? সে কবে বানাতে দিয়েছিলাম, আপনারা তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরবো? আসলে হুট করে বাসা পাল্টালাম, আবার কাল মিথিলাকে দেখে গেল। কাজের চাপে মেশিন বসতে পারিনি। আমাকে আজকের একটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেবো কাল দেবো করে করে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে? মজুরি কি 1 টাকাও কম দিই আমি? নির্ঘাত আমারটা রেখে অন্যদেরটা আগে বানাচ্ছিলেন। না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি, এত রিস্কা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহেনা। সালমা বেগম শান্ত করতে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দিব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ দুপুরে। আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন। সন্ধ্যার মধ্যেই?
হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা। এখন সেখানে যাচ্ছি, এসে যেন দেখি হয়ে গেছে। নেহাত ভালো বানান, না হলে যাদের কথাবার্তার ঠিক নেই তাদের কাছে রেহানা খাতুন ঘেঁষে না, বুঝলেন? বসবে। রেহেনা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেনি, বেরিয়ে গেলেন তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে? না দিলে তো আবার কথা শুনবেন। অবশ্য উনি কমই শুনিয়েছেন, এর থেকে আরো কত কি শোনায় ওনাকে। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল, খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামা কাপড় সেলাই কাজ করার দরকার ছিল না, শুধুমাত্র পুষ্পিতাটার জন্যই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা, ঘরের বাড়তি লোক। শুরু থেকে তার সাফ সাফ বাক্য ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াবো, কিন্তু এর বেশি ওর পিছনে কোনো খরচই করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না, অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কী লাভ? এত নষ্ট করার মতো টাকা আমার নেই। সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেনি, কেবল বিমূঢ় ও আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে দুই বোন একসাথে টেইলর্সের কাজ শিখেছিলেন। মায়ের নিতান্তই শখের বশে শিখিয়েছিলেন মেয়েদের। সেদিন পুষ্পিতার জন্য ওইটুকু কাজে দিল। এ নিয়ে খোরশেদুলের ছিল চরম আপত্তি। তার মতো মন্ত্রণালয়ে কার্যরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে, কিন্তু যুক্তিতর্কে পেরে উঠলেন না সেবার। সেই থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এই দিয়ে চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না, শহরের স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলোচ্ছে না। ওই জন্য মিথিলা রাহাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিচ্ছু পায়নি। সালমার ভেতরটা এ নিয়ে আক্ষেপে ফেটে যায়। মেয়েটা যত শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞাসা করত, মনি এটা কিভাবে করব? বুকটা ছিঁড়ে যেত তার উপর দুই বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছে। মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না, শব্দ করে পড়তে পারে না, তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলে চলে হাজারটা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো সম্ভব? পুষ্পিতা অতটুকু সময় নিরিবিলি পড়তে পারে, যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে, যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায়। সালমা বেগমের ধ্যানে সুতো ছিল একজোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতার মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওনার, মাথাটা গুজে দিয়েছে কোলে। নাক টানার আওয়াজ পেতেই সালমা উদ্বেগ নিয়ে ওর মুখ তুললেন। কাঁদছিস কেন? পুষ্পিতার দ্বিখোল আঁখি টলমলে, ভেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি। কে বললো তোর জন্য শোনায়? আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি, দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়বো না। সালমা খেপে বললেন, এক চর মারবো। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি এত বছর। পুষ্পিতার অশ্রু কপল ছিল। কিন্তু সবাই যে তোমায় কথা শোনায়, খালু জানো তো কত কি বলে। এত অশান্তি কেন সইবে আমার জন্য? বলুক, ওসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য সব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাবো? যে যা পারে বলে যা কামায়। শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি, তোর জীবন বাকি 5 জনের মতো সুগম নয়। এত সহজে যদি হার মানবি, তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলে কষ্ট দেবে না। সেসবের জন্য যা সহ্য করার আমি করব। খবরদার, আর পড়াছাড়ার কথা বলবি না, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো। সালমা গাল মুছে বললেন, বোকামে, কাঁদলে কি সবকিছু সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা, শক্ত হতে শেখ। আচ্ছা, কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই। তুই যদি স্কুলে পড়া না পারিস, স্যার বকেন না? পুষ্পিতা আস্তে মাথা দোলালো। এই যে তোর খালুজান অফিসে যান, সেখানে 19-20 করলে বস বকে না? তাহলে এগুলো ধরতে নেই। আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুইও ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি। পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলে সব করব। সালমা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে। আমি সব সময় তোর সাথে আছি।
পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নিমিষে মুছে গেল। সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জুড়িয়ে গেল অন্তপুরে। কে বলেছে মা নেই ও অনাথ? এই তো ওর মা, এই যে। শাফিনের মুখের দশা করুণ, চোখে মুখের অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা। চিন্তায় কেমন ফ্যাসফ্যাসে শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়ালো। তীব্র এক পলক চাইল ওর দিকে। তার দলবলের মধ্যে শাফিন সব থেকে ঘনিষ্ঠ। সামনের দিক ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেগে যাচ্ছে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলালো, ঠোঁট উল্টালো শিশুর ন্যায়। কিন্তু শাফিনের মুখ বিপরে পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ ঘনালো আরেকটু। মিরাজ বলল, কালের নাইট পার্টি করেছি মামা, কি ঝাক্কাস ক্লাব। ফোন তোলেনি, মিস করে গিয়েছে হো। শাফিন জবাব দিল না, মর্মাহতের ন্যায় আওড়ালো। আম্মু খুব অসুস্থ রে বিট্টু। কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম, সকালে বাড়ি রেখে এই এলাম এখানে। সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন? মাথা কাজ করছিল না, বোনটা এত কাঁদছিল, আমিও প্রায় দিশাহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনোদিনও দেখিনি, হয়তো বুঝতে দেননি আমায়। কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাথার উপর বট বৃক্ষটা খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। শাফিন থামলো, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা? ভালো না, দুটো কিডনি ধরে গেছে, খুব দ্রুত কিডনি ট্রান্সফার না করলে বাঁচানো যাবে না। বলতে গিয়েও কেঁদে ফেললো। হারমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার, দেশে হবে না। ইন্ডিয়ার অ্যাপোলো সাজেস্ট করেছেন ওনারা, আর ওটা যে কেমন ডাকাত হাসপাতাল জানিসই তো। লাখ পাঁচেক সারা নড়তে পারবো না, আর এই মুহূর্তে 5 লাখ আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠিত হয়ে বলল। এখন তাহলে উপায়? শাফিন হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দেবো ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে। থামলো। শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চর বসালো ওর গালে। শাফিন চমকে গেছে, ভ্যাবা জায়গা খেয়ে গাল ধরে বলল, কি করলাম? তীব্র নিশ্চোপ খাড় বাঁকালো মিরাজের দিকে। এই মাসের চাঁদা তুলেছি। হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি, সব গোটা মিলে উড়াধুড়া উড়িয়েছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায়, ভাবে কিছু। প্যাকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট। করিমের দোকানে তো বন্ধ, অন্য দোকান থেকে আনবো। আন। আরমান রাস্তার ওই পাড়ের দোকানে গেল। সে ওতে দল বলে নাম লিখিয়েছে নতুন। দোকানদার চিনতেন না, বললেন। সে চিল্লিয়ে ডাকলো, বিট্টু টাকা। নাম শুনেই দোকানদার ভয়ে শেষ। তীব্রর খোলাটে নজর তাক হলো, ঠান্ডা গলায় শুধালো। তোর টাকা লাগবে? লোকটি শশব্যস্ত বললেন। আরমান ঠোঁট চেপে হাসলো, রাস্তা ডিঙিয়ে ফিরে এলো। আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের তামাটে মাথা ধরালো নিচ থেকে, বাড়িয়ে দিল তীব্রর দিক। শাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তখনও, বোকা বোকা চোখ ফ্যাল ফ্যাল করছে। চর কেন খেয়েছে বুঝতে পারছে না। ও তো খারাপ কিছু বলেনি, একটুখানি কষ্টের কথা শেয়ার করতে মারলো কেন বিট্টু? সাদাটি ধোয়ার কবলে তীব্র নাক মুখ ঢেকে যায়। সুতনো বকাটের ঠোঁটে জলজলে সিগারেট সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজলো তখন, রিংটংয়ের কড়া শব্দ ভেসে এলো। জিপের সিট থেকে ফোন এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইলো, ধরলো। কোথায় তুমি? যেখানে থাকার কথা। বাঁকা উত্তরে জামশেদ নাক ফোলালেন, একটু থেমে শান্ত কণ্ঠে বললেন, এখনই একবার আমার অফিসে আসতে পারবে? কথা ছিল। আসছি। লাইন কাটলো তীব্র, উৎসুক দলের দিকে চেয়ে জানালো, মন্ত্রী মশাইয়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও যাই। হ্যাঁ। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসলো, অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকলো তীব্র। সময়টি তাকে মনে হলো কাদম্বিনীর কোল ঘেঁষে ছুটে এলো দাপুটে এক বাজ পাখি। জামশেদ তালুকদারের কেবিনের সামনে আসতেই গার্ড এসে সামনে দাঁড়ালেন। বাধা পেয়ে থামলো ওরা। তীব্র ভ্রু বাঁকালো। গার্ড নম্র গলায় বললেন। তীব্র নিরুৎসাহিত, তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি। এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝবো।
কথা সম্পূর্ণ হলো না। তীব্র উচ্ছিষ্টের ন্যায় লোকটির বুকে এক পা দিয়ে ধাক্কা মারল। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্র চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস পেল না। জামশেদের বড় সড়ো কেবিন, 2 দেওয়ালে 2টো এসি ঝুলছে, পিছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেম প্লেটে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বাঁ পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখছিলেন তিনি। এরই মধ্যে দরজায় এলো তীব্র, 2 আঙুল দিয়ে টোকা দিল কাছে। জামশেদ মুখ তুললেন। ছেলেকে দেখে চেহারা বদলালো না। টোকা শুনেই বুঝেছেন এটাকে। আজ অবধি যতবার তীব্রর আগমন হয়েছে ভদ্রভাবে হয়নি, ন্যূনতম সভ্যতা তীব্রটি শেখেনি। তিনি লেখা বন্ধ করলেন, কণ্ঠ গম্ভীর। এসো। তীব্র ঝুঁকলো, সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবেন। কার সাথে কি বলতে হয় জানে না। এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে মরলেও আসবো না। জামশেদ জবাব দিলেন না। আশ্চর্য হলেন ভেতর ভেতর। যার নিজের মধ্যে ভদ্রতার ছিটে ফোঁটা নেই, সে আবার অন্যকে নিয়ে কথা বলে। পেছনে মিরাজকে দেখে ভ্রু কুচকালেন, শুধালেন, ওকে। মিরাজ গুটিয়ে এলো। এমনি তো ওর ভয় লাগছে এখানে আসা থেকে। চারদিকে এত পুলিশ গার্ড, জীবনে কোনো মন্ত্রীর অফিসে সে দেখেনি। আমার বন্ধু। জামশেদ ভ্রু মসৃণ হয়। তীব্রর বন্ধুদের নমুনা তার জ্ঞাত। এই তো চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তি সমেত হাত উঁচিয়ে সালাম দিল। তিনি উত্তর করলেন না বোধ হয়, তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতাম লাগাও। মিরাজ থতমত খেলো। তৎপর হাতে এলোমেলো শার্টের বোতাম লাগালো। একবার চাইলো তীব্রর দিকে। ওর থেকে তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বক্ষপদ একেবারে হা করেছে। ভাবলো ওরটাও লাগিয়ে দেবে কিনা। হাড় দুটো সুরসুর করলো। পরক্ষণে দমালো নিজেকে। দাঁড়িয়ে থাকতে চাইলো নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ সেধে বললেন, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মিরাজ প্রশ্ন নিয়ে চাইলো কি করবে। তীব্র চোখে দিয়ে বোঝালো যা। ঘাড় হেলালো সে, বিনা বাক্যে বেরিয়ে গেল। জামশেদ চেয়ার দেখালেন, বসো। লাগবে না। বসলে কি সমস্যা? তীব্রর মুখে চুইনগ্রাম চিবোতে চিবোতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না। আপনি বলুন, আমি শুনছি। জামশেদ ছোট্ট শ্বাস ফেললেন, শুধালেন, বাড্ডার সাবেক এমপি সেকেন্দারকে চেনো? না। নামও শোনোনি? মনে নেই, কাজের কথা বলুন। দেখেছিলে তো একবার। তোমাকে ওর কাছে যেতে হবে। গিয়ে? জামশেদ বিরতি নিলেন, খানিক চুপ থেকে বললেন, গত মাসে এসপি কামরানের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল। ওকে সাসপেন্ড করার মতো অবস্থা প্রায়, কিন্তু আমার জন্য ওর চাকরিটা বেঁচে যায়। ওই সময় ওর সাথে ফোনে কথা হয়েছিল আমার। সেখানকার একটা রেকর্ড ক্লিপ সেকেন্দারের হাতে পড়েছে। কিভাবে পেয়েছে জানি না। ও সেটা নিয়ে আজ 3 দিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছে। মোটা অঙ্কের টাকা চাইছে, সাথে ওর অবৈধ মালামাল পাচার করার সহযোগিতা, না হলে হুমকি দিচ্ছে। ক্লিপ নেটে ছড়িয়ে দিবে, আর একবার সেটা পাবলিকের কাছে গেলে বুঝতেই পারছো কি হবে। জামশেদ যতটা গুরুতর ভঙ্গিতে বললেন, তীব্রর উপর লেশ মাত্র প্রভাব পড়ল না তার। বিদ্রুপ করে বলল, সোজাসুজি বললেই হয়, আপনার ঘুষ চাওয়ার সিক্রেট আটকা পড়েছে সেখানে। জামশেদ চোখ নামালেন। ছেলের কাঠখুট্টা কথাবার্তায় বিরক্ত সে। তীব্র চোখে চটচটে হাসি, বলল, এখন সিকান্দারের থেকে ওই ক্লিপ আমাকে উদ্ধার করে আনতে হবে। মাস্তান ছেলে পছন্দ না, অথচ তার মাস্তানির সুবিধা নিচ্ছেন। এই না হলে রাজনীতিবিদ বাপ। জামশেদ রেগে বললেন, এত কথা বলতে বলা হয়নি তোমায়। কাজটা করবে কিনা শুধু সেটুকু বলো। আপনার হাতে অন্য অপশন আছে? নিভে গেলেন তিনি। এই কাজের জন্য যতটা সাহস বিচক্ষণতা দরকার, তীব্র থেকে ভালো কেউ নেই। থেমে থেমে বললেন, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বাসী লোক। এরকম একটা কাজ আমি কেন অন্য কাউকে দেব? তীব্র তুচ্ছ হাসল, বলল, আমি রোদের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে টাকা নিই, আর আপনি নেন এসি রুমে বসে ঠান্ডা মাথায়। অথচ দুটোই কিন্তু অবৈধ। এদিক থেকে দেখতে গেলে আপনি আমি দুজনেই এক, তাই না? জামশেদ অতিষ্ঠ ভঙ্গিতে মাথার দুপাশ চেপে ধরলেন। তার সহ্য শক্তি তীব্রর সামনে এলে কিভাবে যেন তরতর করে বেড়ে যায়। চাইলেও সঠিক উত্তর দিতে পারেন না, চুপ করে থাকেন। তীব্র নিজেই বলল, কাজটা করব, কিন্তু শর্ত আছে আমার। জামশেদ তাকালেন। কি শর্ত? 5 লাখ টাকা লাগবে।
জামশেদ দ্বিতীয় প্রশ্ন করলেন না, বেশি খাটালে তীব্র বেঁকে বসবে নিশ্চিত। সহজ কণ্ঠে বললেন। আবুলের থেকে চেক নিয়ে যাও। তীব্র তুষ্ট গলায় বলল। গ্রেট, আপনার কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। জামশেদ উত্তর দিলেন না। তীব্র বেরিয়ে গেল। তিনি চেয়ে রইলেন ওর গমন পথে, মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। তীব্র যখন বলেছে কাজ হবে, তিনি শতভাগ নিশ্চিত তা হবেই। দরজার টোকা পড়ায় আবুল হাসান বিরক্ত, বিস্মিত। এই অফিসে জামশেদের পরেই তার সম্মান। ওনার কাজে লাগলে তাকে ফোন করে ডেকে নেন, কেবিনে আসেন না। তাহলে দরজায় এমন ঠোকাঠুকি করে কার সাহস? তিনি তেতে উঁচু গলায় বললেন। এই কে রে? তীব্র দৌড় ঠেলে দিল। দেওয়ালের এপারে এসে বাড়ি খেলো কাজ। উৎকট আওয়াজ আর ওর মুখটা দেখে চুপসে গেলেন তিনি। তীব্র দাপুটে গলায় বলল, তোর বাপ। আবুল সবেগে উঠে দাঁড়ালেন, চেয়ার রেখে এগিয়ে গেলেন তস্র। স্যার আপনি? আমি বুঝতে পারিনি। আসুন স্যার আসুন। কি সৌভাগ্য আপনি আমার কেবিনে। তীব্র ভেতরে ঢুকলো, সাথে মিরাজ। তার চোখ অফিসের কোনাকুনিতে, চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা। আবুল সেও চেয়ার হাত দিয়ে মুছে তীব্রর দিক এগিয়ে দিলেন। বসুন স্যার। বসলো তীব্র। পায়ের উপর পা তুলে এক হাত ছড়ালো হাতলে, চোখ ছোট করে বলল, তোর অতি ভক্তি দেখলেই আমার হাত চুলকায়। ইচ্ছে করে তোর ভোতা নাকটা এক খুশিতে ফাটিয়ে দেই। মিরাজ ঠোঁটে হাসি চেপে হাসি আটকাতে চাইল, অথচ গহ্বর ফুরে ফিক ফিক শব্দ করে বেরিয়ে এলো তা। আবুল হতভম্ব হয়ে বললেন, আমি কি করেছি স্যার? তীব্র চসূচক শব্দ করলো। সেটাই তো সমস্যা, কিছু করছিস না। আচ্ছা ওসব বাদ, ফটাফট একটা 5 লাখের চেক দে। আবুল হাসান ব্রু কপালে তুলে বললেন, এত টাকা? হঠাৎ এত টাকা কেন স্যার? তীব্র উষ্ণ আর চোখে চাইল। তিনি ঘাবড়ে বললেন, দিচ্ছি। মুখ কালো করে চেক আনলেন তিনি। তীব্রর দিকে বাড়িয়ে দিলেন বিনয়ে। সে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। একবার দেখলো টাকার অঙ্ক, তাকালো আবুলের দিকে। আচমকা বিক্ষিপ্ত এক দানবীয় থাপ্পড় সপাটে বসালো ওনার গালে। শক্তপোক্ত চড়ে আবুল ছিটকে গিয়ে পড়লেন পাশে চেয়ারের উপর। বাম চোখে চশমার গ্লাসটা ভেঙে খসে পড়ল ফ্লোরে। প্রকাণ্ড হকচকিয়ে চাইল, ভয়ার্ত গলায় বললেন, টাকা তো ঠিকঠাকই দিলাম স্যার। তীব্র সে চেয়ারের উপর পা তুলে দেয়, ঝুঁকে যায় হাঁটুর উপর, অলস ভঙ্গিতে জানায়, টাকার জন্য নয়, মাটা তোর সাহসের পুরস্কার। তীব্র রেজা তালুকদারকে প্রশ্ন করলে উপহার নিবি না? আবুল হাসান ঢোক গিললেন, কোনো মতে সোজা হলেন। কণ্ঠ নরম করে আবেগ জড়িয়ে বললেন, আমি তো আপনার বাবার বয়সী। তীব্র বক্র হাসলো। মিরাজের দিক চেয়ে দেখলো সেও হাসছে। তারপর ফিরে বলল, দাদার বয়সী লোককে পেটানোরও রেকর্ড আছে আমার, ডেমো দেখবি? আবুল হাসান শঙ্কিত চেহারায় মাথা নাড়লেন দুপাশে। তীব্র ওনার গালে চাপড়ে বলল, ভয় পাস না, আজ আর মারবো না। তুই আমার বাবার পোষা বিলাই, ম্যাও ম্যাও করবি, লেজ নাড়াবি, ব্যাস। এর এক দণ্ড বেশি করেছিস তো। আঙুল উচালো সে, ছুড়ল নীরব শব্দহীন গর্জন। তীব্র হাতে ধরল। মিরাজ দাঁত মেলে হাসছে। কাণ্ডগুলোয় ভীষণ মজা পেয়েছে সে। আবুলের দিক চেয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক হয়েছে। সেই হাসি কথার তীব্রর পিঠের দিকে চেয়ে জ্বলন্ত শিখার টক বগালেন আবুল। ভেতরে ভেতরে পুষলেন আগ্নেয়গিরির উত্তপ্ত সীমাহীন দগ্ধ লাভা। ছোটখাটো তবে আকস্মিক থাপ্পড় খেয়ে শাফিন থম মেরে বসে আছে। এমনিতে ওর মন খারাপ, মায়ের চিকিৎসা কিভাবে করবে তা নিয়ে মাথা এলোমেলো। বাবার পেনশনে সংসার চলে, ওর নিজের ইনকাম নেই। বিট্টুর সঙ্গে থেকে যা কামায় তা খরচ হয় নিমিষেই। শাফিনের মস্তিষ্কে হঠাৎই বিবর্ণ বাস্তব সাঙ্গবাঙ্গ সমেত হানা। বোনটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে একদিন। কিভাবে কি করবে ও? সারাদিন রংবাজি করলে তো আর সঠিক সুরাহা পাবে না। ওর কি আবার একটা চাকরির জোগানে নামা উচিত? কিন্তু নেমেছিল তো একবার। ঘুষ ব্যতীত কেউ তো কাজ দিতে রাজি হয় না। যেখানেই যায় লাখ লাখ টাকা ডিমান্ড তাদের। সেসবের প্রতি বিশিষ্ট হয়ে তো এই পথে আসলো। আড্ডা, মারামারি, এসবে এখন অন্যরকম সুখ। পাশে বসে সবাই গল্পে ব্যস্ত। সামনের দিকে এক স্কুল পড়ুয়া মেয়ে গেলে হারমান সিটি বাজায়। মুশফিক বলল, পিচ্ছি মেয়ে, বউ হবা? মেয়েটি কথা বলল না, তাকায় উনি চুপচাপ মাথা নুয়ে হেঁটে গেল। তাদের প্রমোদ কণ্ঠস্বর আজকে শাফিনের উপর প্রভাব ফেলল না। সে একই রকম হতাশ ভঙ্গিতে বসে। তীব্র জিভ এসে ফিরল তখন। মিরাজ নামলো সে। শাফিন একবার চোখ তুলে ওদের দেখে আবার পায়ের পাতার দিকে চাইল। আচমকা সামনে প্যাকেট জাতীয় কিছু একটা দেখে মুখ তুলল। চাউনিতে প্রশ্ন। তীব্র অধৈর্য। ধরবি? আগরে কি দেখছিস? কি এটা? খুলে দেখ।
বলে ব্যাগটা ছুঁড়ে ফেললো রুরুর উপর। শক্তপোক্ত জিনিস, সে কালো প্যাকেট আস্তে ধীরে ছাড়ায়। উন্মুক্ত হয় পুরো কয়েকটা টাকার বান্ডিল। চোখ বেরিয়ে আসে ওদের। শাফিন ঠোঁট ফাঁকা করে বলে, এত টাকা? তীব্রর ভাবভঙ্গি উদ্বেগহীন। বরাবরের মতন জিপের ফ্রন্টে উঠে বসলো। সাবলীল ভাবে জবাব দিল, 5 লাখ আছে। তোর মায়ের চিকিৎসা এবার কনফার্ম। শাফিন স্তব্ধ বিবল। এমনকি চমক মিরাজের চোখে মুখেও। তীব্র চেক ক্যাশ করিয়েছে যখন, তখনও বোঝেনি ও এতগুলো টাকা শাফিনকে এমনি এমনি দিয়ে দিল। এত বড় মন ওর। শাফিন স্তম্ভের ন্যায় শক্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। তীব্র ভ্রু উঁচায়। শালা এত কি ভাবিস? আমি থাকতে তুই বাইক বেচবি? বিখ্যাত বিট্টু মাস্তানের নাম খারাপ করবি? শাফিনের দৃষ্টি মারবেলে। ধাতস্থ হতে সময় লেগেছে অনেক। পরপর ঝড়ের বেগে উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তীব্রর উপর। কাঁধ ভিজিয়ে দিল অশ্রুতে। কান্নার ধমকে কথা বের হলো না, তবে স্পষ্ট তার কৃতজ্ঞতা। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে শাফিনের পিঠে হাত বোলালো। বাকিরা মুগ্ধ হাসে। মীরা ছুটে এসে উপর থেকে জড়িয়ে ধরে দুজনকে। ওর দেখা দেখি বাকিরাও এলো। যারা তীব্র ছোট, কেবল সাহসের অভাবে দাঁড়িয়ে তারা বশীভূত অনুরূপ। বকাটি বিট্টু মাস্তানের অন্যরকম উদার মনের হদিশ পেয়ে ভীষণ আবেগে আপ্লুত। পুষ্পিতার রেজাল্ট দিয়েছে। জিপিএ টেনে টুনে বরাবর 3.96 এসেছে। আর এই নিয়ে সেই থেকে খোরশেদুল আর মিথিলার কটুবাক্যের শিকার সে। উঠতে উঠতে খোরশেদুল বিদ্রুপ করছেন, বলছেন, কি রেজাল্টের ছিরি! এই রেজাল্ট নিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতেও পড়াতে চাও সালমা? রেজাল্ট হচ্ছে আমার মেয়ের 80-এর নিচে আজ অবধি নাম্বার পাইনি। তোমার বঞ্জিকে বলো বরং ওর পায়ের ধুয়ে একটু পানি খেতে, তাহলে যদি তোমার কষ্টটা সার্থক হয়। পুষ্পিতা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। পৈশাচিক তাচ্ছিল্য হাসলো মিথিলা। রাহাত পুষ্পিতাকে দেখলো নিঃস্বয়ের মতো। যতটা আনন্দে মাংসে হাড় চিবোচ্ছিল, হারিয়ে গেল সব। সালমা বেগম তপ্ত কণ্ঠে বললেন, তোমার মেয়ের প্রতিটা সাবজেক্টে টিচার দেওয়া হয়েছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সে। এক্সট্রা কোচিং ক্লাস তো ছিলই। এত সুবিধার পরও যদি 80 ঘরে নম্বর না পায়, তাহলে সেটা লজ্জার ব্যাপার। আর পুষ্পিতা যা পেয়েছে নিজের চেষ্টায়, একা একা পড়েছে। তাই ও সামান্য পাশ করলেও আমি খুশি হতাম। খোরশেদুলের হাসি কমে গেল। তিক্ত গলায় বললেন, পৃথিবীতে তুমি একমাত্র মহিলা যার নিজের থেকে অন্যের মেয়ের জন্য দরদ বেশি। তাতে তোমার সমস্যা কোথায়? পুষ্পিতার হাত আর চলছে না ভাতে। মুখে নেওয়াটাও কাঁচার মতো বিঁধে রয়েছে গলায়। এই রোজকার কলহে সে ক্লান্ত, বিধ্বস্ত। রাহাত মাঝখান থেকে বলল, আম্মু, ছোটপু যে পাশ করলো, মিষ্টি খাওয়াবে বলেছিলে, খাওয়াবে না এখনো? সালমা বেগম হাসলেন। খাওয়াবো তো, পুরো বিল্ডিং এ দেবো ভাবছি। খোরশেদুল আঁক বাড়িয়ে থমথমে গলায় বললেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। সালমা ভ্রু কুচকে বললেন, তোমার কাছে কি চাইলো? ওই কটা মিষ্টি কেনার টাকা আমার আছে। মিথিলা বলল, যেই না রেজাল্ট, তাতে আবার মিষ্টি? সালমা কিছু বলতে চাইলেন। পুষ্পিতা ত্রস্ত হাত চেপে ধরল ওনার। তাকালে দুবাসে মাথা নেড়ে অনুনয় করলো কথা না বাড়াতে। থেমে গেলেন তিনি। একটু চুপ থেকে পুষ্পিতাকে বললেন, বিকেলে মিষ্টি কিনতে যাব আমরা, কেমন? সে চুপসে যাওয়া কণ্ঠে বলল, থাক না মনি, শুধু শুধু টাকা। প্রতিমধ্যে ধমক ছুড়লেন সালমা। চুপ কর তো তুই, ওসব তোকে ভাবতে হবে না। রাহাত হৈ হৈ করে বলল, আম্মু, আমি একাই কিন্তু 20টা মিষ্টি খাও। আচ্ছা খাস। খোরশেদুল অসহ ভঙ্গিতে বসে আছে। ইচ্ছে করছে উঠে যেতে। নেহাত খাবার নষ্ট পছন্দ নয় বলে গাঁট হয়ে রইলেন। বিড়বিড় করলেন, হ্যাঁ দীক্ষেতা। মিথিলারও একই অবস্থা, কিন্তু তারা কম। রাগ হলেও ধরা দিচ্ছে না। নীরবতা নামলো খানি। কিছুক্ষণ পর খোরশেদুল নিজেই বললেন, ওকে নিয়ে বাইরে গেলে বোরখা পরিয়ে নিও। কোনো উটকো ঝামেলা যেন আবার আমার ঘাড়ে না বাঁধে। সালমা বেগম নিশ্চুপ। হ্যাঁ না দ্বিরুক্তি করলেন না কোনো। শুধু পুষ্পিতার ঠোক গিলল ভয়ে। ওর যে বাইরে যাবে বিট্টু মাস্টারের কবলে পড়বে না তো আবার? মেয়ে দেখলে যারা বিরক্ত করে, তারা কি বোরকা মানবে? সালমা বেগমের ঢিলে ঢালা বোরকা পুষ্পিতের গা থেকে যেন খুলে খুলে পড়ছে। নিঃসন্দেহে আরেকজন ঢুকতে পারবে এর মধ্যে। নিকাব বেঁধে একবার আয়নায় চাইল সে। কালো জুব্বার ন্যায় আবরণে নিজেকে দেখে হেসে ফেলল।
রাহা জুতো পরছে সোফায় বসে। চর্বিযুক্ত পেটটার কারণে ফিতে পাতে জান বের হয় সব সময়। এইটুকুই নাদুস নদুস গতরটায় হাঁপিয়ে এলো। জান পায়েরটা কোনো রকমে পড়তে পারলেও বাম পা অবধি হাত পৌঁছানো দুঃসাধ্য যেন। বিফল শ্বাস ছাড়ল সে। মিথিলা ফোনে চোখ রেখে ডাইনিংয়ে জল খেতে এসেছে তখন। রাহাত ওকে দেখেই বলল, আপু, আমার জুতোটা পরিয়ে দাও না। মিথিলা খ্যাক করে উঠল। পারবো না, নিজেরটা নিজে করো। এলেন আমার জমিদার, ওনার জুতো পরিয়ে দাও। রাহাতের চেহারে অমাবস্যা ঘনায়। আহত লোচনে চেয়ে রইল বোনের দিকে। মিথিলা সেসবে তোয়াক্কা দেখায় না। গ্লাস ফাঁকা করে ফের ঢুকে গেল কামরায়। পুষ্পিতা তৈরি হয়ে বসার ঘরে আসে। রাহাতকে হতাশ ভঙ্গিতে বসা দেখে মুচকি হাসলো। বলতে হয়নি, নিজের পায়ের কাছে বসলো ওর। জুতোতে হাত দিয়ে হাসলো রাহাত। ছোটপুর প্রতি তার ভালোবাসা আর টান আগিয়েছিল। এইবার আরও একটা বৃহৎ হয় তা। সালমা বেগমও তৈরি। ক্ষুদ্র পার্সের হুক লাগাতে লাগাতে বললেন, হয়েছে তোদের, চল এবার, সন্ধ্যা হয়ে যাবে তো। পুষ্পিতা উঠে দাঁড়ায়। রাহাত প্রফুল্ল চিত্তে ঘোষণা দেয়, আমি রেডি। তাহলে নিচে গিয়ে রিক্সা ঠিক কর। রাহাত মাথা জাগালো। স্বতঃস্ফূর্ত কদমে দরজা খুলে দৌড় দিল। পুষ্পিতা হাত কচলাচ্ছে, কিছু বলার প্রবণতা চেহারায়। সালমার একটু নিকটে এসে আস্তে করে বলল, মনি, একটা কথা বলবো? তিনি আগেই সাবধান করলেন, মিষ্টি নিয়ে কথাবার্তা বাদে। না না, ওসব না, এটা অন্য। সালমা ওর মুখের দিকে চাইলেন এবার। কি কথা? পুষ্পিতা পাশাপাশি দুটি শোবার ঘর সচেতন নেত্রে একবার দেখে নিল। খোরশেদুল ঘুমাচ্ছেন। তার নাক ডাকার ভুসভুস শব্দ এখানেও স্পষ্ট। অন্যতায় মিথিলা। দুইজনের কেউ শুনতে পেলে আরেক দফা অশান্তির আশঙ্কা প্রবল। মিনমিন করে বলল, আপুর বিয়েতে নুহাকে দাওয়াত দিব? পুষ্পিতা যতটা রয়ে সয়ে শুধালো, শোনা গেল সালমার ততোধিক নিরুদ্বেগ কণ্ঠ। ওমা, সে আবার বলার কি আছে, দিবি। তোর বোনের বিয়েতে বেস্ট ফ্রেন্ডকে ডাকবি না? না মানে খালুজান যদি। কিচ্ছু বলবে না, বললে আমি তো আছি। মেয়েটা তোকে এত ভালোবাসে, তাকে এরকম বিশেষ দিনে না ডেকে পারা যায়? পুষ্পিতার দু গাল ফেপে উঠল খুশিতে। হাস্যজল চিলিকে জলজলে মুখ হসছি। তাহলে একটা কার্ড নিয়ে যাই, কুরিয়ারে পাঠিয়ে দিব। আমি নিয়ে আসছি। সালমা বেগম ফের কক্ষে ঢুকলেন। মিথিলার বিয়ের অল্প কদিন বাকি। পলাশ অতি সম্প্রতি কানাডায় শিফট হবে বিধায় সময় অনেক কম। তাই ব্যস্তভাবে কার্ড ছাপানো শেষ করেছেন খোরশেদুল। কাছের দূরে সকলকে নিয়ন্ত্রণ করবেন কাল থেকে। নুহার বাবা নেই, গত বছর মারা গিয়েছেন। মা আগে থেকেই চাকরিরত ব্যাংকে। 2 মাস আগে বাসা পাল্টে উত্তরায় পৌঁছেছে তারা। পুষ্পিতার ওর সাথে আলাপ নেই স্কুল থেকে, যখন মতিঝিল থাকতো। মাখো মাখো বন্ধুত্ব তাদের। মেয়েটা পুষ্পিতার অন্তপ্রাণ। এই পৃথিবীতে রাহাত আর সালমা বেগমের পর পুষ্পিতাকে ভালোবাসার তৃতীয় মানুষ। 7 বছরের এক শিশু কিশোর বেঞ্চে পা ঝুলিয়ে বসে। পরনে স্কুলের ইউনিফর্ম, পাশে রাখা ব্যাগ। 2 হাতের মুঠোয় 2টো বড় সাইজের ডেইরি মিক্স। সারা মুখ লেপ্টে গিয়েছে তার প্রকোপে। 2 হাতের মুঠোয় 2টো বড় সাইজের ডেইরি মিল্ক। সারা মুখ লেপ্টে গিয়েছে তার প্রকোপে। আপাতত শিশুটির মন ও চোখ দুটি চকলেটের উপর। বেঞ্চের কাঠে সুতো দিয়ে বাঁধা বেলুনগুলো হাওয়ায় দুলছে। দৃষ্টিতে অতীব চমৎকার। কিন্তু সিকান্দার আটকে উঠলেন। পাশে বসা আরমান পিছন থেকে হাত উচালে। সূর্যের রশ্মিতে জলজল করে মাথা তুলল তার মুঠোয় শানিত ছুরির রূপ, যার এক পোঁচে একটি বাচ্চা তো দূর, সবল যে কেউ ঘায়েল হতে প্রস্তুত। সিকান্দারের মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে। ত্রাসিত লোচন নিক্ষেপ হলো উদ্বেগহীন তীব্রর মুখের উপর। ভয়ার্ত কণ্ঠে আওড়ালেন। তীব্র ফোন নামিয়ে আনলো, নিরুৎসাহিত জানালো, এখনো করিনি। ভালোবেসে চকলেট দিয়েছি, দেখলি না? পরবর্তীতে কিছু করব না সেটা নির্ভর করবে তোর উপর। 5 সেকেন্ড দিচ্ছি, ভাব। ছেলে আগে না জামশেদ তালুকদারকে বিপদে ফেলা। সিকান্দার কপালে হীরকরূপী খাম মুছলেন। খড়খড়ে উষ্টপুর জিভে ভেজালেন চিন্তায়। নিজের বাড়ির গেটে কেউ এমন নিরস্ত্র মানসিক ঠান্ডা আক্রমণ করতে পারে আজকের পূর্বে জানা ছিল না। তীব্র সিগারেট ধরালো, নাকে মুখে ধোঁয়া ছড়িয়ে বলল, সময় শেষ। সিকান্দার ঠায় দাঁড়িয়ে লোভী মনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই ক্লিপ তিনি কত কষ্টে জোগাড় করেছেন তিনিই জানেন। একবার কার্যসিদ্ধি হলে আর পেছনে তাকাতে হতো না। কিন্তু জামশেদ যে এইভাবে পাশা উল্টাবে কে জানতো? কে মাত না দিতে পেরে তার একমাত্র ছেলেকে আটকেছে। তিনি
বেরিয়ে আসতেই তীব্রর কথাবার্তা ছাড়াই ফোন ধরলো সম্মুখে, যেখানে পরিষ্কার সংকটে তার ছেলে। এমন নীরব শান্ত হুমকি গেটে বোঝালো সিসি ক্যামেরাও ব্যর্থ হবে উদ্ধারে। সিকেন্দারের পিতৃসুলভ হৃদয় লালসাকে ছাপিয়ে গেল এবার। ছেলের প্রাণের কাছে সব তুচ্ছ নিপাত। হার মারলেন তিনি। একজন এমপি, তাও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকাল করার খেলায় নামা ঠিক হয়নি তার। যার সাথে এমন মাস্তান ছেলেরূপী ডান হাত আছে, তাকে কে আটকাবে? তিনি চুপচাপ পকেট থেকে ফোন বের করলেন, সাইট খুলে মেমোরি কার্ড নিয়ে এগিয়ে দিলেন তীব্রর দিকে। ছোট কণ্ঠে জানালেন, থাকলেও সমস্যা নেই, তোর ছেলে তো আছে, পরের ব্ল্যাকমেইলিং এ না হয় আবার দেখা করব। তীব্র হাতে নিল, উল্টে পাল্টে দেখে বলল। একটু ঘনিষ্ঠ হলো পরপর, কানের পিঠে ঠোঁট এনে ফিস ফিস করে বলল, আজকে তোর ছেলেকে চকলেট খাইয়েছি, সেদিন বন্দুকের 6টা গুলি খাওয়াবো, কি বলিস? সিকেন্দারের চোখ কপালে ওঠে, ঢোক গিলে উদ্বেগী হয়ে বললেন। আরমান ছুরি সরিয়ে আনে, কণ্ঠ নরম। ওকে চলো বাবু, তোমাকে গাড়িতে তুলে দেই। সানন্দে মাথা দোলালো শিশুটি। আরমান কাঁধ ব্যাগ আর ওর এক হাত ধরে গাড়ির কাছে এলো। জানালার সব কাজ খোলা, সে ঝুঁকে টোকা দিল তাতে। সেকেন্ডে তরতর করে নামলো কাজ। হাত চোখ বাঁধা ড্রাইভারের ভীত মুখটা উন্মুক্ত হলো। মূলত তিনি সিকান্দারের ছেলেকে স্কুলে আনা নেওয়া করেন। একদম নড়বি না শালা, আমরা বলবো তারপর। চালক ভয়ে ভয়ে মাথা কাত করলেন। আরমান ব্যাক সাইডের দরজা খুলে বাচ্চাটাকে বসালো। দুজন সন্তর্পণে কেটে পড়লো। তারপর ড্রাইভার অনেকক্ষণ ওদের অনুমতির অপেক্ষা করলেন। সারা শব্দ না পেয়ে বললেন। উত্তর এলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তাও না। শেষে আস্তে ধীরে চোখের বাঁধন টেনে নামাতেই দেখলেন কেউ নেই। বিদ্যুৎ বেগে পেছনে ঘুরলেন। সেকেন্দারের ছেলেকে অক্ষত ঠিকঠাক দেখে রক্ত সঞ্চালন ফিরল শিরায়। বুকে হাত দিয়ে শ্বাস নিলেন। আজ এদের থেকে বাঁচলেও এই ছেলেকে ছাড়া ফিরলে সেকেন্দার তাকে নিশ্চিত মাটি চাপা দিত। করিমের দোকান দুদিন ধরে বন্ধ, অসুস্থতায় খুলতে পারছেন না। অথচ ওনার হাতে চা তীব্রর বছরকার অভ্যাস। চৈত্রের অসহ্য রোদে মাথা ধরেছে তার উপর। অন্যদিকে চেরি স্মোকার সে, গাদায় গাদায় সিগারেট সাবার করা চুটকির ব্যাপার। আজকেও দোকানের ঝাঁপ লাগানো দেখে বিরক্ত হয় তীব্র। সূচক শব্দ তুলে জিভে। বাকিরা ক্লান্ত ভঙ্গিতে বন্ধ দোকানের বেঞ্চে বসে। সেকেন্দারের ছেলে কিডন্যাপিং থেকে সবকিছু মিটমাট করা একটা বিশাল যুদ্ধ সম। একটারও খাওয়া হয়নি দুপুরে। তীব্র চা শেষ হলে কাছাকাছি হোটেলে গিয়ে খেত। তুষার বলল, ভাই আপনি বসেন, আমি অন্য দোকান থেকে চা এনে দিই। তোরা বস, আমি যাচ্ছি। শাফিন বলতে গেল, কেড়ে নেয় কথা। সমস্যা নেই। নিচু টং থেকে বেরিয়ে আসে তীব্র। সন্ধে হবে, অথচ রোদের তাপ তখনও প্রখর। ভ্যাপসা গরমের অসহ্য রকম বাড়াবাড়ি। তীব্র শার্টের 3টা বটম আগে থেকে খোলা ছিল। উষ্ণতায় আরও একটা খুলে ফেললো এবার। আশেপাশে তাকালো। কয়দিন আগে করিমের দোকানে সোজাসুজি একটা দোকান বসেছিল চায়ের। বেচারা চাঁদা দিয়ে বাঘ বিতন্তায় মার তো খেয়েছি, দোকানও হারিয়েছে সাথে। তীব্র শ্বাস ফেললো। ভালোই ভালোই চাঁদা দিলে আজ ব্যাটার দোকানও থাকতো, তার চা খাওয়া হতো। এই মোড়ে আর চায়ের দোকানটি আছে গলির মুখে একদম। তীব্র যখন দাঁড়িয়ে ক্ষিপ্র প্রবেগী সাদা রঙের গাড়ি পাশ কাটায় অপ্রস্তুতে ভরকালো সে। ত্রস্ত সরে গেল। আর একটু হলে চাকা উঠে যেত পায়ে। মেজাজ তুঙ্গে উঠল সাহসা। ক্ষেপে চিল্লিয়ে বলল, এই বাচ্চা। অকথ্য গাড়িটা চালকের কানে পৌঁছালো কিনা জানা নেই, তবে পেছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলো। বিরতি ছাড়াই ছুঁড়ে মারলো ওদিকে। অথচ গাড়ির টিকি নেই, হাওর বেগে গায়েব হয়েছে আগেই। উল্টা পাশ থেকে পুষ্পিতাদের রিক্সা আসছিল। পায়ের কাছে মিষ্টির প্যাকেট। রাহাত মায়ের কোলে বসে। ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়ে সালমার কপালে এসে লাগলো। জিভ কাটলো মিরাজ। নিশানা ভুল হওয়ায় চুপসে ঘুরে এলো অমনি। তীব্র কটমটিয়ে বলল, নির্বোধ। মিরাজ ঠোঁট উল্টায়। সালমা বেগম কোকিয়ে আহত স্থান চেপে ধরলেন। কাটেনি, তবে ব্যথা পেয়েছেন। পুষ্পিতা হক চকিয়ে ওঠে। উতলা হয়ে বলে, মনি লেগেছে, দেখি হাত সরাও। ঠিক আছে, কে মারলো ওটা? রিক্সা চালক চারপাশে চাইলেন। একটু দূরে তীব্রকে দেখি খাবড়ে প্যাডেল ঘোরালেন দ্রুত। এই ছেলের মতিগতি ঠিক নেই, কখন এসে গলা চেপে ধরে। রাহাতের গোলগাল মুখে চমক। পাথর কি মারলো? হন্য চোখে এদিক ওদিক চায় সে। দোকানের সামনে তীব্রকে দাঁড়ালো দেখলো তখন। পুরুষালী ওষ্ঠঠোঁট সিগারেটের দখলে। অন্যদিকে দৃষ্টি, কপালের ভাঁজে পরিচ্ছন্ন বিরক্তি। একটা মানুষ আহত হওয়ার চিন্তা ভাবনা চিহ্ন মাত্র নেই। পাথরটা সেই মেরেছে কিনা রাহাত বুঝলো না, তবে মিহি আওড়ালো, বিট্টু ভাই।
পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল, চোখ ছিল তার কপালে, কিন্তু স্পষ্ট কানে পৌঁছালো ওই নাম। মুহূর্তে মূর্তির মতো স্তম্ভ হয়ে গেল। নিশ্চয়ই গুন্ডাগুলো আশেপাশে আছে। আতঙ্কে তাকানো তো দূর, মাথা যে নোয়ানো তুললই না আর। খোরশেদুল বসে বসে চা খাচ্ছেন। বানিয়ে রেখে গিয়েছিলেন সালমা, শুধু গরম করেছেন তিনি। স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখে হাসলেন তিনি। পরিষ্কার প্রকাশ পেল তার বিদ্রুপ তুচ্ছতা ছিল। সালমা বিশেষ পাত্তা দিলেন না, নিশ্চুপভাবে ওগুলো এনে টেবিলে রাখলেন। পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা। মনিরা না করলেও জায়গাটা যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। সে শশব্যস্ত বলল, মনি ব্যথা করছে না? বরফ লাগিয়ে দিই একটু। খোরশেদুল দ্রুত ভাঁজ ফেললেন। কেন, কি হয়েছে? সালমার থমথমে জবাব। পুষ্পিতাকে বললেন। খোরশেদুল তিতি বিরক্ত হলেন। তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না, কথাটা সঠিক। তাই বলে স্ত্রী তাকে শত্রু ভাববে কেন? বিয়ে তো ভালোবেসে করেছিলেন, অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন। কাপে অর্ধেক চা রেখে ঘরে গেলেন তিনি। পুষ্পিতা তখনও দাঁড়িয়ে, অসহায় চোখ সালমা বেগমের কপালে। তিনি অমনি ধমক দিলেন, যাচ্ছিস না কেন? পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে বোরখা ছাড়তে চলল। অচিরেই তুলতুলের হৃদয়ে ফুঁসে উঠল বিট্টু মাস্তানের উপর। মনির কপাল ফুলে গেছে, খুব ব্যথাও পেয়েছে সে জানে। অভদ্র ছেলে গুরুজনকেও ছাড় দেয় না। নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল। মানুষ এত খারাপ হয় কি করে? সালমা বেগমও ফ্রেশ হতে চললেন। ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন। রাহাত কিছুক্ষণ চোরের মতো করলো। খাবার ঘর খালি হতে এসে টেবিলের কাছে ছুটে এলো। আঙুলের কর গুনল দ্রুত, উপরের প্যাকেট ছিলল। প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে 15 রসগোল্লা তুলল। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার। ভোর সন্ধ্যে বেলা, সূর্য ডুবছে প্রায়। কমলা আলোয় রাঙা পশ্চিম, ধীরে সুস্থে অন্ধকার নামছে চারদিকে। তীব্রতার জিপে উঠে বসেছে। গন্তব্য জামশেদের অফিস। ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেললেন। অধৈর্য তিনি, বাড়ি ফিরে নেওয়ার সহ্যটুকু নেই। তীব্র রওনা করতে নেবে, এরই মধ্যে পিছন থেকে ক্ষুদ্র কণ্ঠে জোরালো ডাক, বিট্টু ভাই। সে ভ্রু কুচকে মাথা ঝুঁকিয়ে চাইল। রাহাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তৎক্ষণাৎ। শাফিন বলল, আসছে বেটা ফুটবল। রাহাত ছুটে এসে থামলো, হাঁপালো কিছুক্ষণ। তুমি? সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করলো, একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে পাথর মেরেছিলেন? তীব্র ভ্রু বাঁকায়। তোমার মা ছিল? সে মাথা জাগালো ঘন। তীব্র স্বর ধীর। ও মেরেছে। রাহাত ক্ষুদ্র চোখে চাইতেই মীরা চুপসে বলল, তীব্র মারিনি, রাহাতের তুলতুলে মন, এতেই ভালো হয়। মুহূর্তে তুষ্ট ঝকঝকে হাস্যে গাল ভরল তার। দাঁত মেলে বলল, আমিও তাই ভেবেছি। তীব্র সুধায়। কোথায় গিয়েছিল? রাহাতের চিত্ত চঞ্চল ফুরফুরে কণ্ঠে জানালো, আমার ছোট্ট পরীক্ষায় পাশ করেছে তো, তাই মিষ্টি কিনতে গিয়েছিলাম। আপনার জন্যও এনেছি। বুক চেপে বাটির ঢাকনা খুলল সে। তীব্র অবাক হয়ে বলল, এগুলো আমাদের জন্য এনেছো? জি। মুশফিকের জিভে জল আসে টসটসে রসগোল্লা দেখে। হাত বাড়িয়ে বলল, দাও দাও খাই। রাহাত দিল না, বাটিটা তীব্রর পাশে সিটে রেখে বলল, সবাইকে একটা একটা দিয়ে বাকি 3টে আপনি খাবেন। মিরাজ কপাল কুঁচকে বলল, কেন কেন আমাদের একটা, ওর 3টা কেন? আরমান দুষ্টুমি করে বলল, কেন আবার? সেদিন দুলাভাই বানিয়ে গেল না? রাহাত মন খারাপ করে বলল, তার হবে না। আপু গুন্ডা মাস্তান একদম পছন্দ করে না। আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে। তীব্র বলল, ঠিক বলেছে, এসো না। কেন? আপনি বুঝি খারাপ? তার ক্ষুদ্র জবাব। খুব। তাতে কি হয়েছে? আমিও অত ভালো নেই। আমি তো বড় হলে বক্সিংয়ে যাব, সবাইকে আছাড় মেরে মেরে মারব। আপু ভালো মেয়ে, ও এসব বোঝে না। তাফিন বলল, তোমার কাউকে আছাড় মারতে হবে না ভাই, তুমি কারো উপর শুয়ে পড়লেই তার নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। বাকিরা ভীষণ মজায় হুহা করে হেসে উঠল অমনি। রাহাত মুখ কালো করে তীব্রর দিকে চাইল। শাফিন পাশে ছিল তার। সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল, চুপ থাকতে বলেছি না তোকে? শাফিন থামলো, তবে হাসলো মিটিমিটি। তীব্র রাহাতের দিকে চেয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাও এখন।
আচ্ছা, সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে, আপনারা সবাই আসবেন কিন্তু। কিন্তু শাফিনকে দেখিয়ে বলল। শুধু ওনাকে রেখে আসবেন। সে তবদা খেয়ে বলল। আমি কি করলাম? আপনি আমাকে মোটা বলেছেন, তাই আপনি বাদ। তারপর হাঁটা দিতেই তীব্র বলল। থামলো রাহাত। তুষার কি ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে। পলিথিনে 4টে আইসক্রিম পেঁচিয়ে ফেরত এলো। হাতে দিতেই রাহাতের চেহারা চকচকে হয়। হেসে তীব্রকে বলল, থ্যাংক ইউ। দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে। শাফিন সেদিকে চেয়ে রইল। কি ক্ষুদো বক্ত বানালি রে ভাই, মিষ্টিও এনে খাওয়াচ্ছে। অন্তত এই ভালোবাসা মান রাখতে ওকে তো শালা বানানো উচিত। তীব্রর ওপর প্রভাব ফেললো না কথাটা। তার ফোন বাজছে সামনে, স্ক্রিনে জামশেদের নাম। সে পুনরায় স্টার্ট দিল যে, বাকিদের রেখে এগিয়ে গেল সামনে। বৈশাখের 5 তারিখ, আজ মিথিলার বিয়ে। ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপচানো সমাগম। খসিদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে। এদিক থেকে বেশ পিছিয়ে সালমা। এক ভাই ব্যতীত তার নিজের কেউ নেই। অতিথি যা সব শ্বশুরালয়ের। খসিদুলের পিতা মহিদুল সেকেলের মানব। ক্লাব অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের। খসিদুল বাধ্য সন্তান। পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেন সবকিছুর। 4 কামরা ফ্ল্যাট, অল্প মানুষই ভরে গেছে। গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা। সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতো। খসিদুল সেখানে টেবিল চেয়ার পাতিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন বড় করে। মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সালমার পদযুগলের বিশ্রাম নেই। শ্বশুর বাড়ির মানুষ, আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি। পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য। মেয়েটাকে বলতে হয় না, আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব। এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে। গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে। নুহাতের মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ। বোর্ড এক্সামের পর তাদের আজ দেখাই হলো, অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না। সে গল্পে বসলে সালমা কিছু বলবেন না, কিন্তু বিবেক বলে বস্তু আছে তো। উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে। মিথিলাকে সাজানো হচ্ছে। ঘরে মোটামুটি মানুষ। অন্য ঘরে জায়গা না পেয়েও নুহাও এসে বসেছে এখানে। তবে সেই আসনে মিথিলার থেকে সচেতন দূরত্ব। মানুষ হিসেবে বেশ অহংকারী সে, এজন্য নুহার সাথে বিশেষ জমে না। আবার পুষ্পিতার সঙ্গে আজে বাজে ব্যবহারের জন্য দু চোখে তাকে দেখতে পারে না ও। মিথিলার ফোন বাজছে, স্ক্রিনে আনসেভ নাম্বার। কয়েকবার নাহিদ হতে পারে ভেবে সে লাইন কাটলো। পর মুহূর্তে ফের কল আসে। গত কয়েকদিন যাবৎ নাহিদের সারা শব্দ নেই। ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়েছে। রাত বিরেতে কল করে বিরক্ত করছে না। মিথিলা বাধ্য হয়ে রিসিভ করলো। তার শ্বশুরবাড়ি কেউ হয় যদি। হাঁ করার পূর্বে ভেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ। তাহলে বিয়েটা করছোই মিথিলা? অচিরে মেজাজ চটে গেল ওর। চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামলো। উঠে গেল বারান্দায়। আবার তুমি ফোন করেছো নাহিদ? আর কতবার ব্লক করলে থামবে? আর ব্লক করতে হবে না, আজকেই শেষ। এরপর আর তোমায় জ্বালাবো না। মিথিলা ভ্রু উঁচায়। হঠাৎ এত সুবুদ্ধি? নাহিদ মলিন হেসে বলল, কি লাভ বলো? তুমি তো আর আমার হবে না, তাই সব আশা ছেড়ে চাইছি তুমি ভালো থাকো। থাক থাক, এত ভালো মানুষ আসতে হবে না। এসব বলতে ফোন করেছো? তাহলে বলে রাখি, আমার সময় নেই, তৈরি হচ্ছি। বউ সাজছ? কত শখ ছিল আমার তোমাকে নিজের বউ রূপে দেখবো, হলো না। তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ, কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল, এসব লুতুপুতু কথা অন্য কাউকে বলো নাহিদ, শুনলে খুশি হবে। আমি রাখছি। সহসা নাহিদের ব্যস্ত স্বর। না শোনো। কি? নাহিদ অনুরোধ করলো, একবার বাড়ির পিছনে আসবে প্লিজ। মানে ওখানে কি কাজ? একবার দেখবো তোমায়। বউ সেজেছ, আমার না হোক অন্যের। কেমন লাগে দেখতে ইচ্ছে করছে খুব। মিথিলা তাজ্জব হয়ে বলল, মানুষ এত নির্লজ্জ হয় কি করে? তোমাকে তো পাগল কুত্তায় কামড়েছে যে এখন এই অবস্থায় তুমি ডাকবে আর ছুটবো? পারবো না ভাই। নাহিদের আকুল কণ্ঠ। মিথিলা প্লিজ। বললাম তো না, বেশি ঘাটিও না। নম্বর এটাও ব্লক করব বলে দিলাম। নাহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেশ, আসতে হবে না তোমায়। তাহলে বরং একবার বলে দাও আংটিটা কি করব? কিসের আংটি?
শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি। আসবে না যখন চলে যাচ্ছি। এতক্ষণের বিশিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার। শিথিল হলো চোখ মুখ। হিরে শব্দটা শুনে লোভাতুর মন নেচে কুদে উঠল। থেমে থেমে শুধালো, হীরের আংটি? সে শশব্যস্ত বলল। মিথিলা স্বর মাত্রাধিক কোমল করে বলল, আসছি, কিন্তু একটু সময় লাগবে। তুমি আবার চলে যাও না নাহিদ। না না, যাব না, আসো তুমি। মিথিলা ফোন নামালো কান থেকে, তাকালো রুমের চারদিক। এত এত মানুষ, ও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে। তারপর নিচে নামা বাবা সেখানে কিভাবে যাবে? এদিকে আংটির জন্য ভেতরটা খুশখুশ করছে খুব। মিথিলা ঠোঁট কামড়ালো ভাবনায়। যাই হয়ে যাক, বলরটার থেকে শেষবার এত দামি উপহার হাতছাড়া করা যাবে না। সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি গুঞ্জন ছুটল বর আসার। একজন রুমে এসে কথা ছড়ল। সবার হইচই বাঁধিয়ে ফেললেও মিথিলা মহা দুশ্চিন্তায় পড়ল। পলাশটা চলে আসবে এখন, ওকে তো থাকতেই হবে। তাছাড়া বউ অন্য ছেলের সাথে একান্তে দেখা করতে যাওয়া বিপদ, কেউ দেখে ফেললে সব শেষ। সেই ক্ষণে গ্লাস ভর্তি ট্রে নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা। ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে। দারুণ বুদ্ধিতে ছলকে উঠল কোষ। এগিয়ে এসে পুষ্পিতার কনুই টেনে নিয়ে চললো এক কোনায়। ঈশ্বর চমকালো। আবার কি কিছু করলো? মিথিলার চাপা কণ্ঠে বলল, আমার একটা কাজ করে দে। কি কাজ আপু? বাড়ির পেছনে যাবি, একটা পার্সেল আসবে আমার, নিয়ে চলে আসবি। এখন? এখন তো ওখানে খুব অন্ধকার। মিথিলা নিরুদ্বেগ। তো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলল। ভয় লাগে। মিথিলা কটমটিয়ে ওঠে। ন্যাকা ন্যাকা কথা বলবি না। আমার বিয়ে হলে আমি যেতাম, তুই জাস্ট যাবি, ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি, ব্যাস। এত ভয়ের কি আছে? খালি কাজ না করার ছুতো, তাই না? পুষ্পিতা বলল, নুহাকে সাথে নিব? এই না, নুহা কেন? কাউকে কিছু বলা যাবে না। এনে সোজা আমার হাতে দিবি, মনে থাকবে? পুষ্পিতা মাথা নোয়ালো, পরপর ঘাড় হেলালো। তাড়াতাড়ি যা, ট্রে আমাকে দে। হাত থেকে নিচ উদ্যোগে ট্রে নিল মিথিলা। তাগাদা দিয়ে ওকে পাঠালো নিচে। নুহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখলো, তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি। লাইন কেটে সিমটা ফোন থেকে বের করে ফেলল নাহিদ। উজ্জ্বল চোখে চাইল তীব্রর দিকে, আনন্দ চিত্তে জানালো, আসছো? গুড। যখন বললাম ঠিক তখন হাজির হবি। সময়টা মাথায় রাখিস, কারো কাছে ফোন নেই, সো নো কল নো মেসেজ। নাহিদ মাথা দুলালো। আচ্ছা। পরপর উদ্বিগ্ন গলায় বলল, সব ভালোই ভালোই হবে তো বিট্টু? মিথিলা আমার হবে তো? শাফিন বলল, হবে মানে হতে বাধ্য। খালি একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। নাহিদ ভরসা পেল। তীব্রর সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয়। তারপরও মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম। তীব্ররও তাই। সেজন্য ভীষণ বিশ্বস্ত চারজন ব্যতীত বাকিদের জড়ায়নি সে। এমনকি সবার পরিচিত জিপ রেখে অন্য গাড়ি ভাড়া করে এনেছে। নাহিদ ফোনে হাত দিতে দিতে বলল, আচ্ছা, আর একটা বার ওর ছবিটা দেখে। মিরাজ বলল, লাগবে না, দেখিয়েছিলি তো একবার, মনে আছে? তীব্র তাগাদা দিল। সময় কম, চল। আর তোকে যা বলেছি মাথায় রাখিস। নাহিদ বলল, আচ্ছা আচ্ছা। তীব্র ড্রাইভিং এ বসে, পাশে শাফিন, পেছনে মিরাজ। মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই। কেউ দেখে চিনে না ফেলার সুবিধায় থেকে গেল নাহিদ। চলে যাওয়া গাড়ির দিক চেয়ে বেকুল প্রার্থনা করলো আরেকবার। পুষ্পিতাকে সাবধানে কদমে বাড়ির পেছনে যেতে দেখি সন্দেহে ভ্রু গোটালেন খোরশিদুল। এই মেয়ে এই রাতে একা ওদিকে কেন যাচ্ছে? এলাকায় আসতে না আসতে কি কাউকে জুটিয়ে ফেলেছে? খোরশিদুল পুরো নাক ফুলল। নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তলালো। পুষ্পিতার নম্র পদচারণ অনুসরণ করে তস্ত্র পিছু নিলেন তিনি। পুষ্পিতার শরীর শব্দটা গুটিয়ে থাকে, চেহারায় থাকে ভীতিকর প্রলেপ, যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হচ্ছে হবে। লাফ চাপ দিয়ে মরে যাবে সে। অমন নেতারও চোখে মুখে বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো। যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয়, দেখে স্বস্তি পেল খানিক। সারা বাড়ির সবুজ লাল আলোর অল্প স্বল্প ছটা আসছে এখানেও। সবকিছু স্পষ্ট না হলেও ঘুটঘুটে নয়,
কিন্তু ভয়টা কমেনি। নতুন বাড়ি, অচেনা জায়গা, সব মিলিয়ে শঙ্কিত সে। দুর্বল, বুক কাঁপছে, মনে হচ্ছে পিছনে ভূত দাঁড়িয়ে এসে মুটকে দেবে ঘাড়। পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাউন্ড সিস্টেম বাজছে, হুল্লোড়ে সব গান। পুষ্পিতা অপেক্ষা করে, ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো। আপু যে বলল গেলেই পাবে। পুষ্পিতা অধৈর্য হয়ে পড়ল। মশা ফিরছে ত্বকে, গরম লাগছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। তার উপর ভূত প্রেতের আচমকা একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসালো মুখে। পিলে চমকে গেল পুষ্পিতার। আত্মায়ের হাতের বাঁধন ধীর, সাথে নরম কিছুর স্পর্শ।